1432-এর প্রথম সকালে শুনছেন বরণে 32, বরণে 32, 107 FM এ বরণে 32, বরণে 32, 107 FM এ। নতুন বাংলা বছরের প্রথম সকাল, বৈশাখের প্রথম ভোরের হাওয়া দুটো শব্দ ছড়িয়ে দিয়েছে: শুভ নববর্ষ। 1432 বঙ্গাব্দের প্রথম সকালে কথায়, কবিতায়, গানে, নাটকে, আড্ডায় আমাদের আয়োজন বরণে 32। নতুন বছর হৈ হৈ করে চলেই এলো। আমরা নতুন বছরের প্রথম সকালে এই যে আমরা আড্ডায় বসবো, আমি, সুপ্রিয়দা, তাপস সবাই মিলে ঠিক করলাম যে নতুন বছরে বাঙালিয়ানা, বাংলা গান, বাংলা কবিতা সবকিছু আবার একটু ফিরে দেখা হোক, আবার নতুন করে ভাবা হোক যে সত্যি সত্যি কি হারিয়ে যাচ্ছে বাঙালিয়ানা, সত্যি সত্যি কি হারিয়ে যাচ্ছে বাংলা কবিতা, বাংলা ভাষা। চারদিকে যেমন একটা গেল গেল রব, চারদিকে যেমন সকলে বলেন যে না না, বাঙালি আর আগের মতো নেই, বা বাঙালি বা বাংলা ভাষার উদযাপনটা শুধুমাত্র পয়লা বৈশাখ আর 25শে বৈশাখেই আটকে রয়েছে। তো এই তিনজনে কথা বলতে বলতে, স্টুডিওতে নানান রকম আড্ডার পরিকল্পনা করতে করতে আমরা পেয়ে গেলাম কিন্তু আজকে শ্রীকান্ত আচার্য এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকে তাদের নাম জানেন, প্রত্যেকে জানেন তারা কি অপরিসীম পরিশ্রম এবং তাদের অভিভাবকত্ব সবকিছু মিলিয়ে বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা জড়িয়ে রয়েছে। বাংলা ছন্দের জাদুকরি কলম শ্রীজাতর হাতে। শ্রীকান্তদা যেভাবে বাংলা গানকে ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক স্তরে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান হয়ে ছায়াছবির গান, সব মিলিয়ে তাদের যখন আজকে আড্ডায় পেয়েছি, তখন স্বাভাবিকভাবেই বাংলা কবিতা এবং বাংলা গান দুটোই জড়িয়ে থাকবে। সেই সঙ্গে বাঙালির সেই আদর্শ আড্ডা, সেই আড্ডার মেজাজ, যে মেজাজে আমরা আজকে ভীষণ রকম অভ্যস্ত এবং আগামী কয়েক ঘন্টা তাদের সাথে সময় আমরা একসাথে কাটাবো। আমাদের নতুন বছরের প্রথম শ্রী সকালে শ্রীজাত, শ্রীকান্ত, সুতরাং আমরা আশা করতে পারি যে একটা শ্রীমণ্ডিত বছর আমরা পেতে চলেছি। আশা, সেটা দিয়ে শুরু। আশা সবসময় থাকতেই হয়। আর আমার যে কথাটা হলো আর কি, সেটা হচ্ছে যে আমাদের বাঙালিদের যে নববর্ষের ভাবনা, এর সাথে ভীষণভাবেই জড়িয়ে আছে আড্ডা। এবং সে আড্ডা নির্ভেজাল আড্ডা নয়, তার ভেতরে গানের তো বিরাট অংশ, মজলিসি আড্ডা, আর কবিতাও। এই যোগাযোগটা আপনারা থাকাতে সেটা স্বাভাবিক। আমাদের আশা যে আমাদের খুব শুনে শুনে পরিচিত হয়ে যাওয়া, মানে আমাদের যে কণ্ঠ আমাদের শ্রোতারা নিয়মিত শুনে থাকেন, তার খুব একটা প্রয়োগ আজকে করার দরকারই পড়বে না, কারণ আপনাদের দুজনের মধ্যে একটা স্বাভাবিক আড্ডা আছে, সেটা আমরা সবাই জানি। তা আমরা চেষ্টা করবো ওইটুকুকেই উস্কে দিতে। শ্রীকান্তদের কাছে প্রথমে একটু আসি, একটা প্রশ্ন তো দিতেই হয়। সেটা হচ্ছে যে নববর্ষ বলতে, এক কথায় নববর্ষ শব্দটা আপনার কাছে কি ছবি নিয়ে আসে? একটা ছবি, যেটা এই যে একটু আগে শ্যামলী বললো যে আমরা কিছু হারিয়ে ফেলছি কিনা, ওই হারিয়ে হয়তো ফেলছি, কখনো কখনো সেরকম একটা সংকট ভেতরে ভেতরে অনুভূত হয়। নববর্ষের সকাল বলতে আমি একটা এমন দিন মনে মনে কল্পনা করি যে প্রথম কথা গরম লাগবে না, এবং প্রত্যেকটা গাছে নতুন পাতা দেখা যাবে। এটা আমার কাছে একটা খুব বিস্ময়ের জায়গা, যেহেতু আমার এই বাড়ির চারপাশে বেশ কিছু গাছ আছে, যেহেতু যে গাছটা মাত্র কয়েক সপ্তাহ আগে যাতে কোনো পাতা ছিল না, সেই গাছটা চোখের নিমেষে সবুজ হয়ে গেল। এটা আমার কাছে আজও একটা বিস্ময়ের ঘটনা, এবং আমার মনে হয় যে সেটা অনেক কিছু বার্তা পাঠায়, হ্যাঁ, অনেক মেসেজ পাঠায়, যে নতুন করে বেঁচে ওঠা, নতুন করে ফিরে আসার একটা বার্তা। নববর্ষের সকালে ওই বার্তাটাকে নতুনভাবে আরেকবার অনুভব করতে চাই, যে সবকিছু যেন ভালো হয়, সবকিছু যেন সজীব হয়, সপ্রাণ হয়, সকলের সবটুকু যেন ভালো হয়। আমরা যেন যে কোনো ধরনের সংকট চারপাশে আমাদেরকে যা ক্রমশ একটু ঘিরে ফেলছে ইদানিং, তার থেকে যেন আমরা বেরিয়ে আসার পথ পাই। আমাদের যেন লক্ষ্য, আমাদের ভাবার মস্তিষ্ক, শোনার কান, ভাবার মন, দেখার চোখ যেন স্পষ্ট স্বচ্ছ থাকে। একই প্রশ্ন একটু শ্রীজাতদাকেও করে নি, তারপর একটু গানে চলে যাও। নববর্ষ বলতে এখন যেটা দাঁড়িয়েছে, যদি কর্মকাণ্ডের দিক থেকে বা কর্মসূচির দিক থেকে বলি, আমরা খুবই উন্মুখ হয়ে থাকি যে কলেজ স্ট্রিটে, অর্থাৎ বইপাড়ায় একটা হালখাতা তো হয় প্রকাশকদের, সেটা বহু বছরের চল, এবং তারা তাদের
লেখক কুলকে রীতিমতো পাত পেড়ে আমন্ত্রণ জানান। হুম। তো যেটা শ্রীকান্তদা বলছিল যে গরম যেন না থাকে, সেটা তো হয় না, কখনো গরম থাকে, কিন্তু সেই গরমকে অগ্রাহ্য করেই আমরা কিন্তু দুপুর দুপুর বইপাড়ায় পৌঁছে যাই, একের পর এক প্রকাশকের ঘরে ঘুরি, বন্ধু বান্ধবদের নতুন বই প্রকাশ পায় সে সমস্ত হাতে নেড়ে চেড়ে দেখি, এবং রীতিমতো ভুরি ভোজ হয় সন্ধেবেলা অবধি। সেইটা চলে, এবং এটা যেহেতু বছরে একটিবার মাত্র হয়, খুব চমৎকার ভাবে ওই বইপাড়ার ছোট্ট কয়েকটা গলির মধ্যে আমাদের যারা লেখক বন্ধু, আমার প্রজন্ম হোক, আমার পরের প্রজন্ম বা আগের প্রজন্ম হোক, প্রত্যেকের সঙ্গে বছরের এই একটি দিন অন্তত একবার মুখোমুখি হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। সারা বছর ধরে সেটা হয় না। তো আমার কাছে নববর্ষ মানে ওই বইপাড়া, প্রকাশকদের হালখাতা এবং লেখক বন্ধুদের সঙ্গে একটা প্রাণ খোলা আরেকবার দেখা হয়। বলো। একটা গান একেবারে আড্ডা হ্যাঁ, মানে ওই আবার শ্যামলীর কথায় ফিরছি যে আমরা সেইটাকেই দেখতে চাই বা তাদের কথাই ভাবতে চাই যেগুলোকে আমরা হারিয়ে ফেলছি বলে মনে হচ্ছে। একটা সেই জায়গা থেকে যদি ভাবি তাহলে কি আছে, দেবার মতো আছে কি, ব্যাপারটাকে যদি এদিক থেকে ভাবি। অন্ধকারে একটি মৃদু আলো, একটু হাওয়া, পাজলা ভরে জল, একটা পাহাড় নাম না জানা নদী, সবুজ পাতায় রোদের চলাচল, আকাশকে দিবুক ভাসিয়ে দিলে দিগন্ত যেমন একাকার। বলো বলো তোমায় দেবার মতো এসব ছাড়া কি আছে আমার। বলো বলো তোমায় দেবার মতো এসব ছাড়া কি আছে। এই গানের রেশটা কানে নিয়েই একটা কথা মনে হচ্ছে শ্যামলী। হুম। এটা হচ্ছে যে পুরনো বইপত্র পড়তে গেলে দেখা যায় যে মানে রবীন্দ্রনাথের লেখাতেও আজ থেকে 100 বছর আগেও তখনও কিন্তু বাঙালিয়ানা নষ্ট হলো বলে, হ্যাঁ, মানে এই সেই কালে কি ছিল আর সেদিন গিয়াছে, এটা আমরা মোটামুটি হুতমের সময় থেকে আমরা এই আক্ষেপটা করে আসছি। কিন্তু এটা ঠিকই যে আমরা তারপরেও কিন্তু মানে নতুন কিছু দেবার মতন এখনো আমাদের সংস্কৃতির আছে, এটাই দেখতে পাচ্ছি। মানে আক্ষেপের ট্র্যাডিশন সমানে চলিতেছে। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সভ্যতার গোড়া থেকেই চলছে। রবীন্দ্রনাথ কেন, আমার মনে হয় মানুষ যবে থেকে একটু সচেতন হয়েছে সমাজ, রাজনীতি, শিল্প সমস্ত বিষয়, তার বারে বারেই বোধহয় মনে হয়েছে যে 10 বছর আগের সময়টা একটু বেশি ভালো ছিল। তো সেই আবর্তনের মধ্যে আমরাও পড়ে গেছি। রক্তকরবীকে নিয়ে ওনার যে চমৎকার লেখা আছে তার ভেতরে ওই কথাটা আছে যে এরকম মনে করার কোনো কারণ নেই যে একটা বিশেষ কোনো সমস্যা আমরা আমাদের জীবদ্দশায় দেখছি বা চারপাশের বা সেটাকে অনুভব করছি, তা নয়, মানুষের সব সমস্যাই চিরকালের। প্রাথমিকভাবে আমাদের একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল যে আজকে শ্রীজাতও গান গাইবেন, আচ্ছা বাহ, খুব ভালো। এবং শ্রীকান্তদা প্রয়োজন হলে কবিতাও পড়বেন। আচ্ছা, তো সেই ষড়যন্ত্রে আমরা ভোরবেলায় সামিল হতে পারবো কিনা জানি না, শুধু ষড়যন্ত্রটা আমরা জানিয়ে রাখলাম। আরজি, আবেদন, ষড়যন্ত্র বেশ বেশ, সবটাই। এগুলো আগে জেনে রাখা ভালো। যতক্ষণ আপনারা গান শুনছিলেন ততক্ষণ আপনারা এই ষড়যন্ত্রটা করছিলেন। তারপর যাই হোক, গান থেকে ফিরে এসে এবার আমরা একটু ষড়যন্ত্রটায় ঢুকে যাই। কোনটা গাইবে বলো? আমি একটু বরং লেখা পড়ি। আচ্ছা, তুমি আগে- লেখাটা পড়তে পড়তে গানটাও ভাবতে থাকো। সেটা যদি মাথায় আসে, আমার হ্যাঁ, আগে একটা লেখা পড়ি। আসলে আজকাল বাঙালি সবাই জানে যে গানের ঘরের লোক কবি, কাজেই ওই হ্যাঁ, কিন্তু পরিচয়টাও প্রকাশ ঘরেরই হয়ে লোক, গেছে। স্টুডিওর লোক না। ঘরে গান আর স্টুডিওয় গান দুটো খুব আলাদা অন্তত বিষয়। উপলের ছাদের গানটা এতই জনপ্রিয় হয়েছিল, তো সেইটা আমার খুব মনে হয়। একজনের কথা খুব মনে হচ্ছে, অনেক সময় পয়লা বৈশাখ তার বাড়িতেও আড্ডা হতো, শঙ্খবাবু। এইসব আড্ডাগুলো বাঙালি হারিয়ে ফেলেছে, কারণ সেই আড্ডার যে আভিজাত্য, তার যে পরিপূর্ণতা, সেটা এখন খুব কম আড্ডাতেই আছে। একটা লেখায় ওর নাম আছে বলে লেখাটা পড়ছি। কাব্য প্রতিভা। তোমার চোখের টোপ দিয়েছি কাব্য প্রতিভাকে,
জল আর মাছে খুব মিলেছে, নড়ছে না তাই ফাতনা। ফকির বলে মনের কথা কবিতাতেই থাকে, কিন্তু কি লাভ, আমার হাত তো শঙ্খ ঘোষের হাত না। এ হাতে চুপ শব্দ শালিক, বাজে না জোর ঝালা। জলের ধারে দিন কেটে যায় অপেক্ষারাই সঙ্গী। গুপ্তধনের দরজা পেলেও খুলছে না তার তালা। বুঝতে অনেক সময় গেছে কোন আগুনে কোন ঘি। জলের তলায় মন রেখেছি, জলের নিচে দু চোখ। তোমার জন্য আসবে লেখা কাব্যি নামক কন্যা। অনেক দিনের শ্যাওলা জমে, যত্ন করে মুছো। আর যাই হোক, আমার মন তো শঙ্খ ঘোষের মন না। আমি মতো অত ভালো পড়তে পারবো না বা বলতেও পারবো না। আমি একটা গান রেকর্ড করেছিলাম, বোধহয় সালটা ছিল 2009 বা 2008, স্পষ্ট মনে পড়ছে না। গানের লেখাটা ছিল আমাদের এই সময়ের একজন, কি বলবো, অগ্রগণ্য গীতিকারের, যার গান দিয়ে আমি শুরু করেছি। ইনফ্যাক্ট অন্ধকার একটি মৃদু আলো, সে গানের সুর করেছিল জয়। সৈকতেরই লেখা এই গানটি। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কবিতা পড়বো, যেটা আমাদের আরেক কবি বন্ধু, আমি তারও লেখার খুব ভক্ত, সে হচ্ছে শিবাশিস মুখোপাধ্যায়। আমার শরীরে আজকে ভোরবেলায় তীব্র বিস্ফোরণ, আমার শরীরে আজকে নির্ঝরের স্বপ্ন ভাঙা গড়া, আমার শরীরে আজকে কেমনে পশিল অনুভূতি, আমার শরীরে আজকে প্রভাত পাখির একটা গান, আমার শরীর আজকে শিশিরের শব্দের মতন, আমার শরীর আজকে জোনাকির রঙে ঝিলমিল, আমার শরীরে আজকে তুলকালাম শ্বাস বইছে তোর, আমি আজকে জেগে উঠছি দারুচিনি দ্বীপের ভিতর। আমি নই আমার ভিতর ওই অন্য কে এক কথা কয়, আমি নই আমার ভিতর ওই অন্য কে এক কথা কয়, হাওয়া বই এই উল্টো স্রোতের টান, জান বাবার গান, হাওয়া নয় আমি নই আমার ভিতর অন্য কে এক কথা কয়। এই গানটা আরেকটা গানের কথা মনে করিয়ে দেয়। এই গানটা, সেই গানটা যাওয়ার আগে বলি, যেটা শ্রীকান্তদা নিজে মুখে হয়তো বলবে না, এই গানটা কিন্তু শ্রীকান্তদার সুর। ফলে শ্রীকান্তদার সুর করার জন্য বেশি সময় ব্যয় করতে পারে না হয়তো, করলে আমরা একজন পাকাপোক্ত ভালো সুরকারকে পেতে পারতাম। কি বলছি কথাটা, একজন বিখ্যাত গীতিকার। হ্যাঁ, এবং শুধু আমি তথ্যটা যোগ করি, একটা গোটা অ্যালবামের সুরকার, সেটা আমি ভুলে যাচ্ছি কেন। সে বন্ধু শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ, তো একই অঙ্গে এতটুকু দেখিনি তো আগে। ঠিক আছে, সেখানেও আসবো আমরা, সেখানেও আসবো। নববর্ষের সকালে শঙ্খবাবুর কথা বললে, সুনীলদার কথা বললে। হ্যাঁ, সুনীলদার কথাও বলতে হবে। সুনীলদার সঙ্গে এত চমৎকার সময় কেটেছে, এবং শঙ্খবাবু তো বইপাড়ায় যেতেন না। আমার স্মরণকালের মধ্যে একবার ওকে বইপাড়ায় দেখেছি, কিন্তু সুনীলদা নিয়ম করে পয়লা বৈশাখ বইপাড়ায় যেতেন এবং খুব সেজেগুজে যেতেন। এটা আমার খুব ভালো লাগতো। ওর মধ্যে একটা রাজকীয়তা ছিল তো ওর উপস্থিতির মধ্যে, সেটাকে উনি ভালো ব্যবহার করতে জানতেন। একদম কোঁচানো ধুতি, খুব উজ্জ্বল রঙের কুর্তা বা পাঞ্জাবি আমরা যাকে বলি, পরে জুতো মশমশিয়ে বইপাড়ায় ঘুরতেন। এবং একটা বিষয় বললে অত্যুক্তি হবে না, ওর থাকা এবং না থাকায় একটা ঘরের ঔজ্জ্বল্যের ফারাক ঘটতো। এটা আমরা চোখে দেখেছি। কোনো একটা সভায়, আড্ডায়, প্রকাশকের ঘরে, যেখানে হোক, উনি এসে ঢুকছেন, তার যে মেজাজ, তার যে রং, আর উনি বেরিয়ে যাচ্ছেন, সেটা অনেকখানি ফিকে হয়ে যেত। ফলে সুনীলদার সঙ্গেও আড্ডার প্রচুর স্মৃতি আছে, কিন্তু এই সুনীলদার মতো মানুষ চলে যাওয়ায় বইপাড়ার আড্ডার খুব ক্ষতি হয়েছে। পয়লা বৈশাখের আড্ডাগুলো
অনেক বেশি ম্রিয়মাণ হয়েছে। এমনটাই তো হয়, এক এক যুগে এক একজন মহানায়ক চলে যান এবং অনেকটা করে মঞ্চ অন্ধকার হয়। ঠিক একটা সময় হয়তো আরো আগেকার যুগে আমার বইতে পড়া যে সমরেশ বসুর এইরকম একটা হ্যাঁ উপস্থিতি ছিল, হ্যাঁ রাজকীয় আবির্ভাব। একটা মহানায়কের একটা ব্যাপার ছিল তারও মধ্যে। তো তিনি যখন চলে গেলেন তখন একটা অবসান হয়েছিল, একদম। আরেকটা অবসান যেটা তার আগে হয়তো বুদ্ধদেব বসুর মধ্যে ছিল হয়তো, বলে আমরা শুনেছি, হয়তো হ্যাঁ যে তার আমরা তো উপস্থিতি হুম। অনেক কিছুকে অন্যরকম করে দিতে পারতো। তো এটা খুবই ঠিক যে প্রতি যুগেই এরকম কয়েকজন নিশ্চিত থাকেন যারা ওইটা বহন করতে পারেন, আমি সবার মধ্যে ওটা থাকে না। এই যে আমি সুজাত সুনীলদার রাজকীয়তার কথা বললো না, আমি একটা দৃশ্য দেখেছিলাম একবার, সেই স্মৃতিটা বা সেই ঘটনাটা আমি একবার সকলের সঙ্গে এই আজকে আড্ডার সুবাদে একটু ভাগ করে দিই। সেটা হচ্ছে যে আমরা আমি ঘটনাটা বলছি, এটা হয়তো 90-এর দশকের শেষ দিকে হবে হয়তো। শান্তিনিকেতন গেছি, ট্রেন থেকে নেমে আমরা রিক্সা করে রতনপল্লির দিকে যাচ্ছি। তো ঠিক ওই টুরিস্ট লজের মোড়টার একটু আগে, তখন শান্তিনিকেতন এত ক্রাউডেড ছিল না, এখন যেমন পা রাখা যায় না, তখনও অতটা ভিড়ভাট্টা ছিল না। বিকেল বেলার দিক আমরা আমাদের রিক্সাটা যাচ্ছে রতনপল্লির দিকে, এবার আমরা ডান দিকে আড়াআড়ি ঘুরে যাব, খেলা মাঠের পাশ দিয়ে যাব। উল্টো দিক থেকে রিক্সা করে সুনীলদা আসছে, এবং সুনীলদা যে রিক্সায় বসে আছেন ওই রিক্সাটাকেই রোলস রয়েস মনে হচ্ছে। হ্যাঁ, মানে সুনীলদা যে এইটাই কথা, হ্যাঁ মানে ওই রাজকীয়তার কোনো তুলনাই হয় না। একটা মানুষ তার মানে সুনীলদা জাস্ট ক্যাজুয়ালি বসে আছেন একদম রিক্সাটাতে, কিন্তু রাস্তার আশেপাশে রাস্তায় যত লোক ছিল সবাই একটু চুপচাপ হয়ে গেল, হ্যাঁ সবাই হাস হয়ে গেল, সুনীলদা যাচ্ছে। এবং আমি বলছি যে হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কিন্তু এই আভিজাত্যের নানা ধরন হয়। মানে সুনীলদার মধ্যে যেমন মিলেমিশে যাওয়ার একটা অপূর্ব ক্ষমতা ছিল সকলের সঙ্গে, শঙ্খবাবুর মধ্যে একটু অভিজাত দূরত্ব ছিল। তা আমার মনে পড়ে যাচ্ছে তার সঙ্গে আমার সেরকম আলাপ ছিল না, কিন্তু এই যে ঘরে আলোর এবং শব্দের তফাৎ হয়ে যাওয়া, এই পয়লা বৈশাখেরই দিন, মানে পয়লা বৈশাখী সন্ধেবেলা, আমি খুবই ছোট তখন, স্কুলে পড়ি, বাবা একাডেমিতে থিয়েটার দেখতে নিয়ে গেছেন। হই হল্লা হচ্ছে, সবকিছু হচ্ছে, লোক যাতায়াত করছে যেমন হয়। তখনও একটা বেল বোধহয় পড়েছে, আরো দুটো বেল পড়া বাকি। আমরা 3টে কি 4টে পংক্তি ছেড়ে বসেছি আমি আর বাবা। দেখলাম যিনি পথ দেখাচ্ছেন তিনি দরজা খুললেন, একজন ঢুকলেন এবং গোটা প্রেক্ষাগৃহ স্তব্ধ হয়ে গেল, কাউকে বলতে হলো না। আজ করতে পারছি তিনি শম্ভু মিত্র। কোনো ঘোষণা হয়নি যে শম্ভুবাবু ঢুকছেন, আপনারা চুপ করে বসুন, কিছু নন। একজন মানুষের প্রবেশ যে একটা জায়গার কত বড় বদল ঘটাতে পারে। তখনও কিন্তু সবাই আসন পাননি, একই রকমের অস্থিরতা চলছে। শুধু শম্ভুবাবু ঢুকলেন, ঘরটা আলো হলো এবং একই সঙ্গে নিস্তব্ধ হলো। আমি এই ঘরের বাইরের একটা গল্প বলবো, তুমি বলে নাও তারপর আমি বলবো, আড্ডা কিসে। অবশ্যই। সেটা হচ্ছে আমি নিজে আমার একবার সৌভাগ্য হয়েছিল যখন উনি একাডেমির এই দরজাটা দিয়ে ঢুকছেন। আমি বাইরে কোনো কারণে, ওই চত্বরে তো ঘোরাঘুরি আমাদের চিরকালের, ঢুকছেন। ঢোকার সময় যিনি সিকিউরিটির দায়িত্বে, তিনি ওনাকে দেখে চিনলেন, হাত জোড় করে নমস্কার করলেন, এবং আমি আর কাউকে কখনো দেখিনি। উনি সম্পূর্ণ ঘুরে গিয়ে সেই সিকিউরিটি ভদ্রলোককে সমপরিমাণ একটা নমস্কার করে ঢুকলেন। এইটুকুর মধ্যে যে আভিজাত্য আছে না, সেটার কোনো তুলনাই। এটা তুমি বলার আগে আমি এটা যোগ করি, এটা আমি শঙ্খবাবুর মধ্যেও দেখেছি, শেখার চেষ্টা করেছি। বইমেলায় শ্যামলীয় বইমেলার রোজ দিনের সঙ্গী, তো বছর 5-7 আগে শঙ্খবাবুকে নিয়ে যাওয়া হয়েছে। তো বেশি যেতে চাইতেন না, শেষ দিকটায় অন্তত বেশি দিন যেতে চাইতেন না। তো মেলায় SBI অডিটোরিয়ামে অনুষ্ঠান, সেটা শেষ হয়েছে এবং স্বভাবতই ওকে ঘিরে তুমুল ভিড়, যে ভিড় থেকে উনি দূরেই থাকতে পছন্দ করেন। তো একজন নিরাপত্তা রক্ষী যিনি ওই SBI অডিটোরিয়ামের দরজায় ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো শেষমেশ যে আপনি গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসুন, কারণ ওকে আর এইভাবে রাখা যাচ্ছে না। তো সেই ভদ্রলোক যিনি রক্ষী, তিনি গাড়িতে তুলে দিয়ে, শঙ্খবাবুর গাড়িটা রওনা দিয়েছে, তিনি পিছন ফিরে গেছেন। শঙ্খবাবু গাড়ি দাঁড় করিয়ে আমার চোখের সামনে দেখা, কারণ আমিও ওর সঙ্গে ছিলাম, ওকে তুলে দিতে গেছি। আমাকে বললেন, ওকে একবার ডাকো তো।
তো আমি দৌড়ে গিয়ে যিনি নিরাপত্তা রক্ষী ওকে বললাম আপনাকে শঙ্খবাবু ডাকছেন। তো উনি ফের ছুটে গেলেন। তো যাওয়ার পরে শঙ্খবাবু গাড়ির জানলা থেকে নমস্কার করে বললেন আপনাকে ধন্যবাদ। এটাই তো বাঙালিয়ান, হ্যাঁ, গাড়িটা চলে গেল। এইটাই বাঙালিয়ান। এবং আমি বুঝলাম যে ওই নিরাপত্তা রক্ষীকে আজ অব্দি ওই মর্যাদাটা কেউ দেননি হয়তো। তিনি বিস্মিত বিমূঢ় অবস্থায় ওখানে দাঁড়িয়ে রইলেন। কিন্তু এইটা আমরা শিখতে পেরেছি কিনা জানি না, কিন্তু অন্তত জীবদ্দশায় দেখেছি যে এটাই অনেক বড় বিরাট ব্যাপার। ঘটনা। তুমি কি বলছিলে? আমিও গল্পটার একটা পরে বলি। আমরা একটা গান শুনবো আবার। হ্যাঁ, আমিও একটা বলি, এটাও একরকম হুম। নমস্কারেরই ঘটনা বলা যেতে পারে। চট করে বলি, 80-র দশকের মাঝামাঝি ঘটনা। তখন বিড়লা সভাগৃহটা বোধহয় কলকাতায় সবেমাত্র তার দ্বার উদ্ঘাটিত হয়েছে, ওখানে অনুষ্ঠান করা শুরু হয়েছে। আমি গান শিখতাম দক্ষিণীতে, তখন আমি দক্ষিণী থেকে পাশ করে গেছি। দক্ষিণীর কোনো একটা বিশেষ উপলক্ষে দক্ষিণীর একটা অনুষ্ঠান হয়েছিল বিড়লা সভাঘরে, এবং শম্ভুবাবুকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন শম্ভুবাবু অলরেডি খুব অসুস্থ থাকতেন, চোখে ভালো দেখতে পেতেন না, এবং উনি প্রথম দিকে বলেছিলেন আমি আসতে পারবো না। এবং আমাদের দক্ষিণী কর্ণধার যিনি ছিলেন তখন শুভগো ঠাকুরদা, তিনি খুব জেদি প্রকৃতির মানুষ ছিলেন। শুভদা একদম জেদ করেছিলেন যে শুভকে আসতেই হবে, এবং আলটিমেটলি তার থেকে শুভবাবু রেহাই পাননি। তো আমরা সকালবেলা থেকে শুনলাম যে উনি আসতে হয়তো পারেন। তো আমরা বিড়লা সভাঘরের সামনের ওই সিঁড়িটাতে অপেক্ষা করছি। দক্ষিণের অনুষ্ঠান একেবারে মিলিটারি কায়দায় ঠিক 6:30, মানে 6:30তেই শুরু হতো। শম্ভুবাবুর ঠিক 6:20 বা 25 গাড়ি এসে থামলো। শম্ভুবাবু নেমে উঠলেন। উঠে তখন ভালো ওই দৃষ্টিশক্তি খুব একটা ভালো ছিল না, তখন ওকে হাত ধরে নিয়ে গিয়ে একদম সামনে বসানো হলো। দক্ষিণীর অনুষ্ঠান শেষ হলো। দক্ষিণীর গান যখন হতো তখন কোনো করতালি দেওয়া এসব কিছু ছিল না, গান সব শেষ হয়ে গেল। এইবার শুভদার অনুরোধে, শুভদার জ্যেষ্ঠ পুত্র বাপিদা, মানে সুদেব গো ঠাকুরতা, তিনিও 1 বছর হলো প্রয়াত হয়েছেন। বাপিদা গিয়ে বললেন যে এবার আপনি আসুন মঞ্চের উপর। শুভবাবুর হাত ধরে আস্তে 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 মঞ্চের উপরে তোলা হলো। পুরো হলে যত মানুষ, ঠিক আছে, আমরা না এরকম নিঃশ্বাস বন্ধ করে বসে আছি, এবং একটা পিন পড়লে শব্দ শোনা যাবে। শুভবাবু গিয়ে একেবারে গানের দল বসেছে ওই শতরঞ্চির উপরে, ওনাকে বসিয়ে দেওয়া হলো। মাইক্রোফোনটা মুখের সামনে দেওয়া হলো। হলে একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। আমরা একদম দম বন্ধ করে বসে আছি। তো খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপরে চশমাটা খুললেন আস্তে করে। খুলে প্রথম যে লাইনটা বললেন সেটা হচ্ছে, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। এটা যখন বললেন, সেই নমস্কারই তো, মানে ওই, হ্যাঁ, আমাদের গায়ে কাঁটা দিয়েছিল। এই জন্যে আমার এখনো বলতে গিয়ে আমি এখনো শিহরিত হচ্ছি। আমি এরকম আর কারোর ক্ষেত্রে দেখিনি। ওই প্রণতির কথাটা যে মূর্ধনা, ওটা বুঝিয়ে দিলেন উনি। কিন্তু একেবারে আমরা যেভাবে হিন্দিতে প্রণাম বলি ওটাও বললেন না, কিন্তু মাঝামাঝি একটা, কিন্তু মাঝামাঝি এমন একটা জায়গায় ওই উচ্চারণটাকে রাখলেন যে ওইটা যে বানানটা যে ওইটা, সেটা নিয়ে কারোর মনে আর কোনো সন্দেহ থাকবে না। এবং পরে আমার মনে হয়েছে যে এক লহমায় ওই বানানটাকে ওইভাবে এস্টাবলিশ করে দেওয়া, এটা কতখানি দীর্ঘ অনুশীলন থাকলে তবে ওই জিনিসটা আসে। মানে আমি আজ অব্দি ঘটনাটা ভুলতে পারি। এই যে একজন মানুষের উপস্থিতি সব ফারাক করে দেয় বলছে না, এই একই রকম এও সেরকম একটা ঘটনা। এই উপস্থিতি তো অর্জন আসলে, এমনিতে তো নয়। আচ্ছা, কি গান শোনাবে বলো? তোমার উপস্থিতি। আমরা একটা গান শুনে নিলে না, গানটা ভাবতে ভাবতে আমাদের একটা গানের ছুটি আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ আসলে আমরা এখন যেটা করলাম এই মাত্র, সেটা আমাদের নববর্ষের দীর্ঘকালের বাঙালি রেওয়াজ। সেটা হচ্ছে যারা গুরুস্থানীয়, যারা প্রবীণ স্বজন, তাদের প্রণতি জানানো, তাদের নমস্কার জানানো, সেটা একভাবে হয়েই গেল আমাদের কথার মাঝখানে। রক্তকর্মী নাটকের কথা, নাটকের গান শুনতে শুনতে খেয়াল হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কালোজয়ী নাটকের 100 বর্ষের খুব কাছাকাছি রয়েছে আমরা। উদযাপনের প্রস্তুতিও চলছে। রবীন্দ্রনাথের বহু সৃষ্টির মতো এই নাটকটিও আজও প্রাসঙ্গিক। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश
पे दम निकले, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। निकलना खुद से आदम का सुनते आए हैं, लेकिन बहुत बेआबरू होकर तेरे कूचे से हम निकले। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। না, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। আমাদেরও প্রায় বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতনই অবস্থা আর কি। ষড়যন্ত্র সফল। শ্রীকান্ত দাও কবিতা পড়েছেন, আমিও গান শুনিয়েছি, ফলে না আমরা আসলে- পরাজিত, পরাস্ত। না মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু মুহূর্তে তো পরাজিত হওয়াতেই আনন্দ। শিল্পীদের কাছে আমাদের সেটাই চাহিদা, আমরা হারতেই চাই। তো হ্যাঁ, কি ভালো বলেছো। আমি তো হার মেনেই আছি, জয় করো কি করে। হ্যাঁ সেটাই সেটাই জটিল ব্যাপার। আমার যেটা মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে, যে এইসব কত রকমের স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ নিয়ে তো বছর। তো প্রথম দিনটায় স্বপ্ন দেখতেই হয়, এবং সেই দিনটায় মানে সত্যি অনেকগুলো স্বপ্নতেই আমাদের বাকরুদ্ধ হয়ে আসে, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি জানি অনেক কিছু ঘটবে, কিন্তু আমাদের বাঙালিদের সংস্কৃতির এই যে আরেকটা দিক, হ্যাঁ, একটা যে কি বলবো, একটা টেনে নেওয়া। আজকে আর ইনক্লুসিভনেস কথাটাকে এড়িয়ে থাকতে পারা মানে মুশকিল আর কি, এর ঠিক বাংলা হয়ও না। এই যে ডেকে নেওয়া, সবাইকে নিজের ঘরে ডেকে নেওয়া, আপন এইটা কিন্তু আমাদের একটা অংশ। মানে আমাদের নিশ্চয়ই। এমন নয় যে ঠিক একেবারে বাংলা গান না গাইলেই আমাদের নববর্ষ হলো না, হুম, হুম। এমনটা নয়। কাজে আমরা এগুলো আমাদেরই গান, এর কোনো না, কোন এখন মানে কোন অন্তত শব্দে কথা বলছে সেটা বড় কথা। বাঙালি অন্তত চিরকাল গজল শুনেছে। হুম, আমি অন্য প্রদেশের কথা জানি না, কিন্তু বাঙালির মধ্যে গজলের যে কদর বা যে চাহিদা বা মর্যাদা, সেটা সারা পৃথিবী জুড়েই আছে। হুম, আর আমি যার কথায় আমরা গাইলাম, মির্জা গালিব, হুম, তো তার একটা শের মনে পড়ে যাচ্ছে এই সূত্রে। বলো। নতুন বছর, যে দেখিয়ে পাতে হ্যাঁ কুশাক বুতোं से क्या फैज, एक ब्राह्मण ने कहा है कि ये साल अच्छा है। তো তখনও এই প্রতিশ্রুতি প্রত্যাশা নিয়েই মানুষ বেঁচেছিলেন, হুম। যে একজন ব্রাহ্মণ বলেছেন এইবারের বছরটা ভালো যাবে, তো দেখা যাক কি হয়। এটা গালিব লিখছেন, তো দেখা যাক। আমরাও সেই রকম সেই আশাতে আশায় সবাই মানে আশায় তাকিয়ে আমরা আছি। আমি শুধু থাকবোই। এটুকুর সঙ্গে অ্যাড করতে চাই বা যোগ করতে চাই যে বাঙালি একটু যদি মনে রাখে এটা ভালো হয়। না আসলে একটা জিনিস হচ্ছে কি, সময় এবং তার প্রকাশ আমাদের মন খারাপ করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। হুম। এটা ঠিক যে সব সংকট চিরকাল ছিল, হুম, কিন্তু সংকটগুলোকে যখন নানাভাবে দাগিয়ে দেওয়া হয়, তখন আমাদের কাছে সংকটের গল্পটা বেশি বেশি করে আসে। আসে। একদম। তখন আমার মনে হয় আমি এই মুহূর্তে বোধহয় ভীষণ বিপদাপন্ন, কিন্তু সেটা সবসময় যে সত্যি তাও নয়, সেটাও একটা মানে দেখো, ভ্রান্ত দোষ। তোমাকে মানে একটু আমি তোমাকে তোমার কথা একটুখানি থামিয়েই বলছি যে সংকটের প্রয়োজন আছে। আমি এই গত বেশ কিছুদিন ধরে একজন মানুষের জন্ম শতবর্ষে এসে উপস্থিত হয়েছে, তুমি জানো, সলিল চৌধুরী। ঠিক আছে, তো তার জীবনটাকে আমরা ফিরে দেখছি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বারবার নানাভাবে তার কাজের জায়গাটা শুধু দেখছি তাই নয়, মানুষটা তার জীবনে কি ধরনের ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে এসেছেন, কিভাবে আগুনে পুড়েছেন, হ্যাঁ, এবং তারপরে কিভাবে সেই জ্বলন থেকে সেখান থেকে উঠে এসেছে তার
গান বলো, কবিতা বলো, সবকিছু, তাই না? সেই আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাই না। আমার মনে হয় যে সবটাই ভীষণ খুশি খুশি ভালো ভালো নির্ঝঞ্ঝাট থাকলে কিন্তু ওই স্ফুলিঙ্গটা নিভে যাবে। ওটা থাকার দরকার আছে একটুখানি। ওটা থাকবে বলেই ওই 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 মন খারাপটা একটু থাকবে বলেই ওই একটু কোথাও না কোথাও কোনো ধরনের একটু সংকট থাকে বলেই তার থেকে বেরিয়ে। আর সে শুধু আমাদের গান নয়, সে আমাদের নাটকের ক্ষেত্রেও হয়েছে, সে আমাদের ছবির ক্ষেত্রেও হয়েছে, তাই না? একটা বিপন্নতা বড্ড প্রয়োজন হ্যাঁ হ্যাঁ যে কোনো সৃষ্টিশীল কাজের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, অন্তত। নিশ্চয়ই নিশ্চয়ই। এই প্রসঙ্গে একটু গানটা শুনি না। কোন গানটা বলতো? আপনি একটা বিশেষ গানের সূত্রে এই কথাটা কয়েকদিন আগেই সলিল চৌধুরী সংক্রান্ত একটি কোন গানটা যেন অনুষ্ঠানে বললাম? বলেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখি এফ শপটা দাও দেখি। হ্যাঁ, না মনও লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। কেন বলছে মানুষটা? কেন কেন কিছু ভালো লাগছে না? নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাই নোর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও তুমিও পার থেকে তাই স্মরণী না, মনও লাগে না, না মনও লাগে না, মনও লাগে না। চোখে চোখে চেয়ে কাঁদা ভালো লাগে না, না আমি যে শ্রান্ত আজি শক্তি উধার, কি হবে আর মিছি মিছি বেবে মিছে না। তুমিও তুমিও পার থেকে তাই সরে যাও না, মনও লাগে না। কেন এই যে জীবনের নদী বয়ে চলেছে, আমরা দুজন দুদিকে রয়েছি, দুজনই দুজনকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমরা অ্যাঙ্কার্ড হয়ে রয়েছি, আমরা স্থবির হয়ে আছি দুই পারে দুজন। সেই জন্যই হ্যাঁ, তাই না? তাদের আলোচনাতেও উঠে এসেছে, হ্যাঁ, এবং তাদের ভেতরে যাপনে উঠে এসেছে। তীব্রতা থাকলে এই গানের জন্ম হতে পারে, ভেতরে কতখানি আগুন থাকলে এই গানের জন্ম হতে পারে। প্রায় সমসাময়িক সমরেশ বসু, একদম ঋত্বিক কুমার ঘটক, একদম। মৃণাল সেন। এটা খুব একটা অদ্ভুত একটা আলোচনা, হ্যাঁ যেটা হয়তো পরিসর আলাদা। হ্যাঁ। সেটা আমার সৌভাগ্য হয়েছে শোনবার। ও তুমি ছিলে সেদিন? হ্যাঁ, সেখানে মানে আমরা কিন্তু এই জিনিসটা সত্যি এইভাবে কোনোদিন ভাবিনি হ্যাঁ। যে যখন গায়ক নিজে গান, মানে তিনি সঙ্গীত সুরকার এবং গীতিকার, তিনি নিজে যে রেকর্ডিং করেছেন হ্যাঁ। তাতে এই অর্থটাই কিন্তু প্রকাশ পেয়েছে, তিনি হ্যাঁ, গায়ক হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনি রেকর্ড, সেখানে অনেক মোলায়েম হয়ে গেছে, মানে সেখানে না গানটা মিষ্টি হ্যাঁ, একটা গান, ওই 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 কিন্তু এই যে সংঘাতটা, intensity-টা একটুখানি, হ্যাঁ। হ্যাঁ, এতটা যে বেদনা তার ভিতরে, সেটা ওখানে অনেকটা চাপা পড়ে মানে গেছে। বাঙালি কি প্রতিবাদের মধ্যে প্রেম খোঁজে নাকি প্রেমের প্রতিবাদ? কি জানে খুব বাঙালি কঠিন যে কি প্রশ্ন এটা। এগুলো হ্যাঁ, তোমার- এটা একটা জামাই ঠকানো প্রশ্ন না। বাঙালি যে কি বাঙালি কি খোঁজে খোঁজে? সেটা বলা খুব মুশকিল। মানুষ কি খোঁজে বলাই খুব শক্ত। হ্যাঁ। আমরা বরং খোঁজার ফাঁকে আরেকটা হ্যাঁ। গানে আর বাঙালি তো বিশেষ ধরনের মানুষ, কিন্তু বাঙালি খোঁজার তো অন্য পাঁচজনের থেকে আলাদা হয়। এক গান সময় আমরা কাটালাম, সেই ফাঁকে আমরা আবার ফিস করে আলোচনা করে নিলাম যে আড্ডাটা আর কিভাবে কোন দিকে না না গড়ালে আমরা ওই এমনিতেই তো জামাই গড়িয়ে ঠকানো যাচ্ছে, প্রশ্নগুলো গড়িয়ে যাচ্ছে। এড়িয়ে যেতে পারবো। না, আমরা সবাই দুজনেই পুরনো জামাই, এখন আর কেউ ঠকায় না। আমাদের দুজনেরই বহু আগে বিয়ে হয়েছে, এত পুরনো জামাই তো কেউ ঠকায় না। ঠকানোর জন্য একটু নতুন জামাই লাগে। না, তাও আজকাল ঠকালে বিপদও আছে। যাই হোক, আমি একটা অন্য কথা আমার খুব মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে সিধুজাটা যে কত আছে সেটা ভাবতে খুব অবাক লাগে। মানে যখন সিনেমা দেখেছিলাম তখন মনে হচ্ছিল ওইটা একটা সাংঘাতিক ব্যাপার, একমাত্র উনি হন।
আর সত্যি যিনি অভিনয় করেছিলেন তিনিও তাই ছিলেন হ্যাঁ, আসলে, হ্যাঁ। তারিক চট্টোপাধ্যায়। মানে ওইরকম বাঙালি কিন্তু আর আসবে না। না, না, মানে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় হ্যাঁ। যে জাতের যে ক্লাসের বাঙালি ছিলেন, ওই ক্লাসটা অন্তর্ভুক্ত নেই হয়েছে। এখন। ওটা এখন আর নেই। আমি অবশ্য আজকের দিনে বিশ্বাস করবো যে আবার আসবেই আসবে। আসলে তো ভালোই, খুবই কিন্তু ভালো। ওটা হবে না। হ্যাঁ, কিন্তু হওয়াটা মুশকিল, এটা ঠিক, এর একটা অবজেক্টিভ কন্ডিশন লাগে, সেটা নেই। কিন্তু যাই হোক, আমি সেই জায়গা থেকে কিন্তু তখন মনে হয়েছিল যে এই ডায়ালগটা হয়তো ইনাকে ভেবেই লেখা, এবং উনি অভিনয় না করলে ওরকম হতো না, আর তাছাড়া ঠিক। ওরকম একটা কথাই বা কে বলবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন কবি, তিনি এমন গজল, কুট গজল একটা গাইলেন, এবং এমন গাইলেন যে মনে হলো যে ভাগিস আর বেশি গান করেন না। না, আবার প্রফেশনালি করেন না, করেন তো মিউজিকের বটেই। অনুরোধটা করলাম, হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি ভদ্রতা বসেই করলাম। আমি অ্যাকচুয়ালি চাই না যে আমি বেশি গান করি। একই আমার সেটা বলা সাজে না, কিন্তু আমি সেই অর্থে বলছি যে এটাও আমাদের একটা পাওয়া, শ্রীকান্ত যার সঙ্গে যখন মঞ্চে বসি, হ্যাঁ, সেটা আমি জোর করেই একটু করাই, শ্রীকান্ত দাকে দিয়ে পড়ানো। হ্যাঁ, হ্যাঁ। এবং শ্রীকান্ত দা এই গত আমি কয়েক সেটাই বছরে বলতে যাচ্ছিলাম। রক্তকরবীতেও অংশগ্রহণ করেছেন। আমাদের একটা হুম। প্রযোজনা অন্ধকার লেখাগুচ্ছ, সেখানে শ্রীকান্তদার গলায় আমাদের গান কবিতা দুটোরই শোনার সুযোগ হয়েছে। তো এইটার জন্য না আমি একসময় আমার বলছি, বিজ্ঞাপন শোনানোর সুযোগ হয়েছে। না বিজ্ঞাপন তো ঠিক আছে, কিন্তু এইটার জন্য আমি বলছি যে শুধু একজন পারফর্মার হলে চলে না, একজন মানুষকে একটা পরিপূর্ণ শিল্পী হতে হয়। ঠিক, ঠিক। যে আমি যে কাজটা করছি সেটার সঙ্গে শিল্পের অন্য শাখারও যে খুব গূঢ় যোগাযোগ আছে। হুম, হ্যাঁ, আমি একটু না পড়লে না দেখলে হুম, যে নিজে যে কাজটা করি সেটা বাড়াতে পারবো না, হুম। সেইটা আমার মনে হয় সবাই যে খুব বোঝেন তা নয়। এটা আমি খুব দুঃখের সঙ্গেই বলছি যে অনেককেই দেখি যে যে কাজটা করছেন শুধু সেটা করে সেটাই। যাচ্ছেন, কিন্তু তার পাশের শাখাগুলোয়, তার পাশের নদীগুলোয় জল কিভাবে বইছে সেইটা দেখার খুব আগ্রহ নেই। শ্রীকান্ত দা কিন্তু সেই অর্থে আমাদের বন্ধু বান্ধবের বৃত্তে সিধু জ্যাঠা। কারণ শ্রীকান্ত দার যে জানা পরিসর, এবং এইটা এতক্ষণ ঠিক ছিল, না পরে একটু কিন্তু আমি বলছি শ্রীকান্ত দা যদি সীমা স্মৃতির ঝাঁপি খুলে বসে কখনো, সেইটা অন্য কথা। এবং সেটা শ্রোতা হওয়ার সৌভাগ্য হ্যাঁ। খুব কষ্ট করে অর্জন আগ্রহের করতে হয়। ঝাঁপিটাও অনেক বড়। আগ্রহের ঝাঁপি, স্মৃতির ঝাঁপি, জানার ঝাঁপি, এবং সেটা বিতরণ করবার একটা ইচ্ছে যে যারা ঠিক। তাকে ঘিরে থাকেন। তো আমরা ওই শ্রীকান্ত দাকে নিয়ে আড্ডা হলে যেটা হয় যে একটা হারমোনিয়াম রাখি, জানি যে ওটা কখনো না কখনো ব্যবহৃত হয়, এবং গানগুলোর সঙ্গে জড়িয়ে থাকা গল্প, কত স্মৃতি, সেইটা এই মানুষগুলো বেশি নেই আমাদের সঙ্গে, মানে যাদের এইগুলো নিয়ে আগ্রহ আছে। আমি সেটাই ও তো বলছি। বলেছে, ও বললো, কিন্তু আমার মনে হয় যে এই সূত্রটা যেহেতু রয়েছে এখনো, এই সূত্রে এটাও জানিয়ে রাখার দরকার যে শ্রীজাত কিন্তু গানটা খুব সহজে আসে, তার হুম। কারণটা তো জানো, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। আমি এই সূত্রে বলি, সেটা হচ্ছে যে ও তো গানের বাড়ির ছেলে। হ্যাঁ, ওর দাদু হচ্ছেন সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, ওর মা বিদুষী শ্রীলা বন্দ্যোপাধ্যায়, এবং ওর মামা পণ্ডিত মানস চক্রবর্তী। সুতরাং ও গান গাইবে না তো কে গাইবে? হ্যাঁ। কিন্তু এই বাড়িটার সঙ্গে আমার খুব এসে এখন মনে পড়ছে শ্রীকান্ত দা যে মায়ের হাত ধরে ছোটবেলায় বহুবার এই আকাশবাণীতে কেটেছে, এবং আমার দাদু যার কথা বললেন শ্রীকান্ত দা, তার প্রথম চাকরি ছিল এখানে তবলিয়ার, এই তো তবলাবাদকের চাকরি। হ্যাঁ। এবং একদিন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, জ্ঞান গোসাইয়ের গাওয়ার কথা, তখন তো লাইভ, তো তিনি আসতে পারেননি কোনো কারণে। সেই জায়গায় উনি গিয়েছিলেন। তো এখানে যিনি স্টেশন হেড ছিলেন তিনি বলেছিলেন যে নাকু, ওর ডাকনাম ছিল যে নাকু ভালো গায়, ওকে একটা সুযোগ দিয়ে দেখো। তো সেই সুযোগটা ওর জীবন বদলে যায়। সেই অর্থে এই বাড়িটার সঙ্গে আমাদের যে পরিবারের ধারা, তার অনেক নিবিড় যোগাযোগ আছে। সুতরাং এত অবাক হবার কিছু নেই। না, না, এটা অবাক হচ্ছে। আমি হই না, অবাক হচ্ছে, কিন্তু আমার এটাই মনে হয় যে যেটা সুজাত বললেন, আমারও সে কথাটাই প্রায় বলার, যে যখন আপনি কবিতা পড়ছেন তখন মনে হয় যে ভাগ্যিস উনি আরো বাচিক শিল্পী আর বেশি করছেন না। বাচিক শিল্পীরাও চাইনি যে শ্রীকান্ত দা বেশি পড়ে, সমস্যা হয় ওই রকমের। ফলে সুরকার হিসেবেও কিন্তু শ্রীকান্ত দা এমন সব কাজ আছে যেটা ওই গায়ক হিসেবে সবাই চেনে বলে, আর পরে দেখেন যে ছোট করে ওটাও লেখা আছে। অনেকের ক্ষেত্রে হয়েছে। আমি বলছি তা বড় সুরকারদের ক্ষেত্রে হ্যাঁ। আমি বলছি এই সমস্যা হেমন্ত মুখোপাধ্যায়ের হ্যাঁ, ক্ষেত্রেই হয়েছে। ভীষণ না। সুরকার অত হেমন্ত বড় মাপের মুখোপাধ্যায়। সুরকার, কেউ কিন্তু হেমন্ত এটা মুখোপাধ্যায় আমরা অনুষ্ঠানে বলবো। গায়ক সত্তা, বা আমার মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবি সত্তা, কত বড় মাপের কবি, কিন্তু এমন জনপ্রিয় ঔপন্যাসিক হয়ে উঠলেন
যে ওর কবি সত্তাটা কোথাও একটা ওরই ঔপন্যাসিক সত্তার কাছে একটু পরাজিত হলো। তো এটা আমার মনে হয় বহুমুখী মানুষদের এইটা একটা সমস্যা, যে তাদের সব সত্তা তো সমানভাবে মানুষের কাছে পৌঁছয় না। এবার একটা ডিস্ক রেকর্ড বেরিয়েছিল, তাতে অনেকেই কবিরা, তৎকালে এটা খুব একটা হতো না, কবিরা নিজেদের নিজেদের কবিতা কবিতা বলেছিলেন। বলেছিলেন। হ্যাঁ। তাতে সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছিলেন হচ্ছে নীরার সিরিজের একটা কবিতা, বাস্তবে 3 মিনিট। বাস্তবে 3 মিনিট ছিল, আরেকটাও ছিল, মন ভালো নেই তখন সেই যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নীরারই কবিতা। হ্যাঁ, ওইটা। এইবারে ওই যেরকম গায়কের গাওয়া আর সঙ্গীত, যিনি সঙ্গীতকার তার গাওয়া যেরকম আলাদা, ওনার কবিতা পড়াও কিন্তু বোঝাই যায় যে কোথায় আলাদা। একেবারে মানে যে খুকি বলে ডাক্তার যেরকম দিয়েছিলেন, হ্যাঁ, মানে সে এক্ষুনি শোনানোর আমার সুযোগ নেই, কিন্তু ঠিক। সেটা কিন্তু আমার কানে লেগে আছে সেই থেকে। তো এইটা মানে, একটা দিক আমাদের, এটাও বাঙালিয়ানার একটা দিক, যে একটা জিনিস বারবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যে এই যে কথাটা হচ্ছিল যে অনেক অভিজ্ঞতা প্রথমে তো আসে আগ্রহ থেকে। হ্যাঁ, এই যে স্পঞ্জের মতো শুষে নেওয়া জীবন থেকে যা পাওয়া যায় তাই, এইটাও কিন্তু আমাদের একটা ধারা। হ্যাঁ, এটা তুমি খুব ভালো কথা বললে। মানে আমার, মানে যার আগ্রহ নেই তাকে দেখলে না আমি খুব বিষণ্ণ হয়ে পড়ি। আমি বিপন্ন হয়ে পড়ি যে হ্যাঁ, মানে ঠিকই, মানে ঠিক কথাই বলেছি, একই সঙ্গে বিষণ্ণ এবং বিপন্ন। হ্যাঁ, মানে আগ্রহ নেই কেন, মানে আমি সেইটা অনেক সময় বুঝতে পারি না। যে কোনো একটা প্রদর্শনীতে ছবি দেখতে গেছি, ছবিটা নিজের চোখ দিয়ে না দিয়ে দেখে কনস্ট্যান্টলি মোবাইল ফোনে ছবি তুলে যাচ্ছে, কিন্তু ছবিটা নিজে চোখ দিয়ে দেখছে না। তাহলে আমাকে ভগবান চোখটা দিয়েছেন কেন? আমি তো দেখবো, ঠিক আছে? বা একটা কোথাও গেলে আগে সেটাকে না শুনে সেটাকে আচ্ছা এখন ওটা ইয়ে করে রাখি, পরে শুনবো, মানে সেই মুহূর্তটাকে উপভোগ করার আগ্রহটা কম। আরেকটা জিনিস, আজকে নতুন বছরের প্রথম দিন, সবই ঋণাত্মক কথা বলা উচিত নয়, কিন্তু একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, শ্রীকান্তদা যাদের কথা বলছেন সব মানুষের কথা বলছেন, কিন্তু আমি বলছি যারা শিল্পের নানা শাখার সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে আমরা আরেকটু বেশি আগ্রহ আশা করি সব সময়। মানে আমি খুব কম লোককে দেখি যারা গান বাজনার সঙ্গে যুক্ত বা ছবির সঙ্গে যুক্ত বা থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা একটা রাত জেগে শাস্ত্রীয় সঙ্গীতের আসর শুনছেন। খুব কম মানুষ, প্রায় দেখিই না। বা যারা গান গাইছেন, সুর করছেন, গীতিকার, তাদের দেখি না একটা নতুন থিয়েটার দেখতে যাচ্ছেন। বা যারা থিয়েটার করেন তাদের দেখি না কবিতার অনুষ্ঠান শুনতে আসছেন। এই যে প্রতিটি শাখার মধ্যে একটা পারস্পরিক আদান প্রদান, এইটা এত কমে গেছে, আগে কিন্তু তেমনটা ছিল না। আমি যখন, আমার মনে পড়ে যে আমি জীবনে প্রথমবার উস্তাদ সুলতান খান সাহেব এবং উস্তাদ জাকির হোসেনকে শুনছি এসআর এর মাঠে, আমার পাশের শ্রোতা রবি ঘোষ, এবং নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। তো এই যে একজন মানুষ কখন তার নিজের শিল্পে তার শ্রেষ্ঠটা দিতে পারে, যখন সে তার পাশাপাশি হয়ে চলা শিল্পগুলোর থেকেও শ্রেষ্ঠটাকে আহরণ করে, এই আগ্রহটাও কিন্তু আমাদের মধ্যে খুব কমে গেছে। ঠিক। এবং সত্যি কথা বলতে কি, মানে আরো একটু এটাকে, মানে আরো এর থেকে বেশি কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে তারা যে সঙ্গীতের একটি বিশেষ ধারায় কেউ আছেন, তো তিনি কিন্তু অন্য ধারাগুলোর দিকে তার আকর্ষণ কম। এটা আমরা খুব দেখছি। মানে আমি খুব সম্প্রতি হাজির হয়েছিলাম একটি বিভাগীয় কর্মশালা, একটা বিশ্ববিদ্যালয়, আমি নাম বলছি না, সঙ্গীত বিভাগের। সেখানে যেহেতু আলোচনার বিষয় ছিলেন লতা মঙ্গেশকর, সেহেতু যারা রবীন্দ্রসঙ্গীতের অধ্যাপক অধ্যাপিকা তাদের কিন্তু প্রায় কোনো উপস্থিতি ছিল না। সরস্বতীর তো ভাগ হয় না। হ্যাঁ, মানে কোথায় অসুবিধাটা কি, মানে কেনই বা শুনবেন না, কিন্তু শোনেন না, এটাও ঠিক। মানে এটা এই হয়তো সেই উৎসাহটা এই নেই, যে হ্যাঁ, এই যে আগ্রহের অভাবটা, এটা সেই লোকটার জন্যই বিষণ্ণ লাগে আসলে। মানে সে তো সুধাসাগরের তীরে খালি হলটাই পাচ্ছে হয়তো, কিছুই পাচ্ছে না, হলে যাচ্ছেন না আর কি। আমরা কি শ্রীকান্তদের কাছ থেকে একটি গান শুনি? আচ্ছা, যদি তাই হয়, আমরা কি একটু রবীন্দ্রনাথের গান, মানে রবীন্দ্রনাথের গান একটা হঠাৎ, আজকের দিনটা তো ওনাকে ছাড়া হবেই না। হ্যাঁ, মানে আমি একটা গানের ঘুরে রয়েছি, আমি ওইটা বলবো যে যখন সুজাতদা বলছিলেন যে বই পাড়াতে কারা হাজির হন,
সেটা হচ্ছে যে আমাদের একজন শ্রেষ্ঠতম সাহিত্যিক আমার মনে হয় না বোধহয় কখনো পয়লা বৈশাখে বই পাড়ায় গেছেন বলে। তখন মনে তো হয় না, সেই চল বোধহয় তখন তৈরি ছিল হয়নি। কিনা আমি জানি। চল হলেও যেতেন বলে আমার খুব একটা মনে হয় না। যাই। হ্যাঁ, আমরা শুনি। ইদানিং একটা গানের মধ্যে একটু রয়েছি, গানটা মানে হন্ট করছে, বুঝতে পেরেছো? সেই গানটা একটু শোনাচ্ছি, খুব সহজ গান, মানে রবীন্দ্রনাথের। আরো একটু বসো তুমি, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো, পথিক কেন পথির হেন, নয়ন ছলো ছলো, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো, আমার কি যে শুনতে গেলে, তার কি ছুটি আভাস পেলে, নীরব কথা বুকে আমার করে টলমল, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো। আমাদেরও শ্রোতাদের ঠিক সেটাই বলার, যে আরো একটু বসুন, আর একটু বলুন, আর একটু আমরা শুনুন। কারণ আমাদের এই কথা বলা এবং আড্ডা এবং গান আমাদের কিন্তু সারাটা সকাল জুড়েই চলবে। হয়তো আড্ডাধারী পাল্টে যেতে পারে, কিন্তু আড্ডাটা থামবে না তাই বলে। বেশ, তো আমরা আর একটুখানি সময় আমাদের হাতে আছে। আমাদের স্টুডিওর ঘড়ি সবসময় একটা রক্তচক্ষু দেখায়। তো সেটা হচ্ছে আমার যেটা মনে হয়, যেটা একটা প্রশ্ন আসবেই, মানে এটা প্রশ্ন হিসেবেই বলছি, এটা আড্ডার বিষয় ঠিক নয়। ধরুন একটা নতুন বছরের কাছে আমরা প্রত্যাশাটা তো রাখলাম, কিন্তু আমরা আজকের দিনের অনুষ্ঠানটা যিনি শুনছেন মন দিয়ে, তার জন্য যদি একটা বার্তা রাখার থাকে, আমরা এটা ঠিক যে আমরা কেউই ঠিক বার্তা রাখার মতন একটা উঁচু মানে পাদপীঠ থেকে কথা বলছি না, সেটা আড্ডার আসরের দস্তুর নয়। কিন্তু একজন যদি কেউ মানে আজকের দিনটা শুনছেন, একটুখানি অংশ হয়তো শুনছেন, একটা মনে রেখে দেওয়ার মতন, বয়ে নিয়ে যাওয়ার মতন তার জন্য বার্তা যদি রাখা যায়। হ্যাঁ, মানে ওই বার্তা কথাটা একটু সত্যি, মানে সেটা খুব একটা উচ্চতা থেকে বলার মতো শোনাবে, পরামর্শ। হ্যাঁ। কিন্তু মানে আমারও ওটাই মনে হয় যে আপনি একটু অথির না হয়ে যদি একটু শোনেন, অনেকে অনেক কথা বলতে চাইছেন, তাদের কথা যদি একটু শোনা হয়, আমরা শুনছি কম, একটু বলছি বেশি। আমরা যদি একটু শ্রোতা হই, একটু ভালো দর্শক হই, তাহলে আখেরে আমাদের লাভ আছে। আমার বার্তা এইটুকুই। শ্রীজাত, না, আমিও সেই কথারই প্রতিধ্বনি করব। আমরা এই যে আখেরে লাভ আছে, লাভ কথাটা খুব আপেক্ষিক, তো কে কাকে লাভ ভাবছে তার উপর নির্ভর করবে সে কোথায় লগ্নি করবে। তো আমার মনে হয় যে সময়ের চাইতে বড় মূলধন আমাদের হাতে কিছু নেই, সেটা যেন আমরা একটু বুঝে শুনে লগ্নি করি। কেননা শিল্পের কাছে লগ্নি করার সময় যত বেশি গুণ হয়ে ফিরে আসে, তার চেয়ে বেশি গুণ হয়ে কোনো লগ্নি ফেরে না। তো আমরা যদি বাজি খেলতেই চাই, যেন শিল্পের হয়ে বাজিটা লড়ি। এইটা এই যে শিল্পের কথাটা হলো, মানে যে শিল্পের জন্য সবাই এক ডাকে চেনেন আর কি, দ্বিতীয় তৃতীয় পরিচয়গুলো তো আমরা দিয়েইছি, আজকের আড্ডায় এসেই গেছে। অবশ্যই একটা কবিতা শুনবো এবং একটি গানও শুনবো। আচ্ছা, এটা খুব যে পড়া হয় এই লেখাটা তা নয়, কিন্তু আজকে প্রত্যাশার কথা হচ্ছে, তো এটাও একটা প্রত্যাশার লেখা, এটাও মন থেকে চাওয়া। কারণ আমাদের চারপাশের পৃথিবীর ছবিটা তো সবসময় খুব আশাব্যঞ্জক নয়। এই লেখাটার নাম অন্নপূর্ণা। উনুন চড়ে বাতিল কাঠে, ধোঁয়া ছড়ায় ধোঁয়া ছড়ায়, ছড়িয়ে যায় সে তল্লাটে। আমরা দুজন পথ হারানো,
ধোঁয়ার মধ্যে দিকবি দেখিন, কাঠের গন্ধে মুহ্য মানব। ধোঁয়ার ভেতর আমরা কেবল হাত ছাড়িনি পরস্পরের, ভেবেছি পার করেই দেব। কাঠ কুয়াশার কি কারসাজি, বেরোতে পারছি না আমরা, জড়িয়ে ধরার ইচ্ছে আজই। আয় জড়ানো জাপটে ধরা দুই শরীরের মাঝখানে আজ, ধোঁয়াই যেন স্বয়ংবরা। চিক চোখে জল, খুশির আঁচে, দিক না পেয়েও এমন খুশি, সবাই যেন এমনি বাঁচে। ধোঁয়ায় ধোঁয়ায় যাক ভরে যাক, সব কাঁটা তার ঢাকুক ধোঁয়ায়। এমনি কি আর দু চোখ ভেজা? তোর ভেজা চোখ চায় আমাকে, কেবল দেখি সবার ঘরে উনুন যেন চড়তে থাকে। তোমার আছে ডানা, আমার আছে জোর, তোমার বসে থাকা আমার চলাচল, তোমার হাতে রং আমার হাতে খয়, তোমার মনে ভয় আমার ভয় হারা, তোমার হলো শুরু আমার হলো সারা। তোমায় আমায় বিনে এমনি বহে ধারা, তোমার হলো শুরু আমার হলো সারা। আমরা জানি কথা যেখানে শেষ হয় সুর সেখান থেকে শুরু। আর আমাদের এটাও ঠিক এমন একটা মুহূর্তে যে একটা বছর শেষ হলো আর একটা শুরু আমাদের কাছে আরো তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে এইখানে এসে আমরা একটা আড্ডার শেষ, কিন্তু আমরা আমাদের বন্ধুদের জানিয়ে দিই, মনে করিয়ে দিই যে আর কিছুক্ষণ পরেই আর একটা আড্ডা আপনাদের জন্য আছে। আমরা তো আছি সঙ্গে, আর আরো দুজন আড্ডাধারীও থাকবেন, জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু। আরেক পর্ব আড্ডা এখানে যখন শেষ হলো তখন ওইখানে শুরুও হবে আবার খানিকক্ষণের বাদেই। আজকে তাহলে আড্ডা থেকে ছুটি দেওয়া একদম সময় হয়ে আপাতত এই পর্যন্তই। এই অবধি থাক।